This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, রাজনীতিতে কখন কি হয় TV9 বাংলা সব সময় নজর রাখে এবং তার আপডেটও আপনাদেরকে পৌঁছে দেয়। কিন্তু আজকে রাজনীতির না একটু রঙিন খবর আপনাদের দেব, জানিয়ে সোশ্যাল মিডিয়া থেকে চায়ের দোকান সর্বত্রই আলোচনা চলছে। অবশ্যই দিলীপ ঘোষের বিয়ে। ব্রত ভেঙে সংসারী হচ্ছেন দিলীপ ঘোষ। একদা সংঘের প্রচারক বিয়ের পিড়িতে বসছেন আজই। 61 বছর বয়সে বিয়ে করছেন দিলীপ ঘোষ। পাত্রীকে বিজেপির দক্ষিণ কলকাতার মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার। তার বয়স অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। দিলীপ ঘোষের বিয়ের খবরে এই মুহূর্তে তোলপাড় বঙ্গ রাজনীতি। দিলীপের নিউ টাউনের বাড়িতে আইনি মতে বিয়ে সারবেন তারা এবং আমন্ত্রিতের সংখ্যাও খুব বেশি নয়। মূলত দিলীপ এবং রিঙ্কুর নিকটজনেরাই, মানে কাছের মানুষ যারা রয়েছেন তারাই আমন্ত্রিত। রাজনীতিতে এতদিন জমিয়ে ব্যাটিং করেছেন দিলীপ, মাঝে দাপট কিছুটা কমেছিল যদিও, কিন্তু মেজাজ কিচ্ছু পাল্টায়নি। দিলীপ ঘোষ যেমন ছিলেন তেমনই রয়েছেন, মানে মেজাজের দিক দিয়ে। আর এবার তার বিয়ে, সেই খবরেও সরগরম রাজ্য রাজনীতি। এক্সক্লুসিভ ছবি তো আসছেই, একটার পর একটা ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু বিয়ের তো আর কয়েক ঘন্টা বাকি। দেখুন, বিয়ের দিন সকালের ছবিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দিলীপ ঘোষের বাড়িতে কিন্তু দলের শীর্ষ নেতারা ইতিমধ্যেই পৌঁছচ্ছেন, তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা দেখেছি এক্স মাধ্যমেও শুভেচ্ছা কিন্তু একের পর আসছে, শুধুমাত্র বিজেপি নয়, অন্যান্য দল থেকেও আসছে। কিন্তু রিঙ্কু মজুমদারের বাড়িতেও কিন্তু আমাদের নজর রয়েছে। TV9 বাংলা পৌঁছে গিয়েছে সেখানেও একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তারা কি বলছেন অবশ্যই নজর থাকবে। কিন্তু রিঙ্কু মজুমদার, যার সঙ্গে দিলীপ ঘোষের বিয়ে হচ্ছে, তার কি বক্তব্য বিয়ের আগে, চলুন শুনে নি। সিদ্ধান্তটা অ্যাজ এ হিউম্যান বিং আমার মনে হয়েছিল যে একটা মানুষ নিজেকে এভাবে সমর্পণ করলেন এত সততার সাথে, এতটা নিষ্ঠার সাথে, তারপরে একটা সার্টেন টাইমের মধ্যে উনি ওনার গ্রাফটা যেখানে যতটা উঠে গেছিল, আবার নানান রকম নিটিগ্রিটি জনিত কারণে হোক, একটা টার্ময়েল সিচুয়েশনের মধ্যে আস্তে আস্তে ব্যাপারটা আবার গ্রাফটা নেমে যায়। অনেক রকম ফ্যাক্টর থাকে রাজনীতিতে, সবাই জানেন সেটা। তো আমার মনে হয়েছিল যে উনি ওনার পরবর্তীকালে একটা সার্টেন এজের পরে পার্টি, পলিটিক্স, প্রফেশন, প্রতিবেশী কেউই থাকে না। হ্যাঁ, তখন তার ঘরের একজন খুব কাছের মানুষকে প্রয়োজন হয়। উনি হচ্ছেন আমার ওয়ান অফ চয়েস। ওনার মধ্যে এত কোয়ালিটিস আছে না, এত পারফেকশন আছে। যাই হোক, উনি আমার প্রস্তাবে রাজি হয়েছেন। বিয়ের দিন সকালের ছবিটা দেখতে হবে না? চলুন আমাদের রিপোর্টারের কাছে চলে যাই। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে সকাল এই মুহূর্তে রয়েছেন সরাসরি। সুমন, অন্যান্য বিয়েতে আমরা দেখে থাকি যেটা বিয়ের দিন সকালবেলা একটা গায়ে হলুদে চরম প্রস্তুতি চলে, এ বাড়ি থেকে তত্ত্ব আসে, এটা বেশ হই হই রই রই ব্যাপার। এক্ষেত্রে খানিকটা সেই ছবিটা অন্য, কিন্তু ছবিটা কি দেখছো, কারা আসছে, প্রস্তুতি কি চলছে, দর্শকদের জানাও প্লিজ। না লিমা, হই হই ব্যাপারটা এখানেও রয়েছে। এই ব্যাপারে আমি তোমার সাথে দ্বিমত পোষণ করব। তার কারণ বঙ্গ বিজেপির একেবারে শীর্ষ স্তরের নেতারা, সুকান্ত মজুমদার, লকেট, জ্যোতির্ময় সিং মাহাতো থেকে শুরু করে পর্যবেক্ষকরা, মানে মঙ্গল পাণ্ডে, সুনীল বানসাল, তারা প্রত্যেকে এসেছেন এবং প্রত্যেকে এসে কিন্তু দিলীপ ঘোষকে এবং দিলীপ ঘোষের মাকে শুভেচ্ছা বার্তা জানিয়ে গিয়েছেন। সুকান্ত মজুমদার তো আবার হাতে করে মিষ্টি, শাড়ি, ধুতি এসব নিয়ে এসেছিলেন। স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের বাড়িতে বৈদিক মতে এবং আইনি মতে বিয়ে হবে, তাই গায়ে হলুদ বা বাকি জিনিসগুলো নেই। কিন্তু অন্যান্য যেভাবে সামগ্রিকভাবে উপহার আদান প্রদান এগুলো কিন্তু চলছে। আমি তোমাকে দেখাবো দিলীপ ঘোষের বাসভবনের ছবিটা। সেখানে কিন্তু সকাল থেকেই বঙ্গ বিজেপির শীর্ষস্তরীয় নেতারা এবং দিলীপ ঘোষের কাছের লোকেরা তারা ক্রমাগত আসছেন এবং দিলীপ ঘোষ হাসি মুখে সবার সাথে দেখা করছেন। বিকেল 4টে নাগাদ রিঙ্কু মজুমদার তিনি সাপুরজি থেকে রওনা হবেন এবং তিনি আসবেন। তারপর সন্ধ্যে বিকেল 5টার পরে মূলত তাদের বিবাহের আসর বসবে এবং সেখানে আইনি মতে এবং বৈদিক মতে তাদের বিয়ে হবে। তার আগে কিন্তু একাধিক জায়গা থেকে শুভেচ্ছা বার্তা আসছে এবং মূলত পারিবারিক অনুষ্ঠান হিসেবে এটাকে আটকে রাখতে চাইছেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদাররা। তাই আমন্ত্রিতের সংখ্যা খুব বেশি নয়, একেবারে নিকট আত্মীয়, নিকট পরিজন, তাদেরকে নিয়েই এই বিয়ে হবে সন্ধ্যাবেলা।
তবে অন্যান্য যে বিতর্কগুলো ছিল সেগুলোর কিন্তু অবসান ঘটিয়ে গেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন সংঘের প্রচারক তিনি যখন নেতা হয়ে যান তখন তার বক্তব্য তো আমাদের কাছে এসে পৌঁছেছে। অবশ্যই তুমি বলছিলে যেমনটা, আমরা বরং শুনে নিই ঠিক কি বলেছেন সুকান্ত মজুমদার, এবং পাশাপাশি অগ্নিমিত্রা পল তিনিও বা কি বললেন। আমরা শুভকামনা দিতে এসেছি, এতে অস্বাভাবিক আপনারা কি দেখছেন আমার অন্তত পক্ষে মনে হচ্ছে না, বিশেষ করে যেখানে আমরা কলকাতায় থাকি। এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন, যদি বলেন প্রিয়রঞ্জন দাসমুন্সির বিয়ে দেখেছেন, আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন, তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন। তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই। রাজনীতিতে যারা থাকে, সামাজিক জীবনে যারা থাকে, তাদের সমাজের কাজ, রাজনীতির কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। যেমন প্রিয়রঞ্জন দার হয়েছিল, অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের এরকম হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা মাননীয় দিলীপ দার এবং তার আগামী নববধূ যিনি আসছেন তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক, ভালো হোক, সবারই জীবনে। এটা ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যক্তিগত পরিসর। আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো। আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি, জানিয়েছি, এবং তাদের আগামী জীবন সুন্দর হোক, সুখী হোক, এটা আমাদের কামনা। দিলীপদার বিয়ে আজকে আমি শুনলাম, যেটা অত্যন্ত আনন্দের খবর, কারণ দিলীপদার হাত ধরেই রাজনীতিতে আসা 2019-এ। আর যে পাত্রী রিঙ্কু, সেও আমাদের বোন, ছোট বোন মহিলা মোর্চার। সুতরাং আমি তাদের আগামী বিবাহিত জীবন অত্যন্ত আনন্দের হোক, সুখের হোক, এবং আশা করব যে আগামী দিনে দিলীপদা একটা বড় আমাদের জন্য মানে ভোজের আয়োজন করবেন। অনেক দিন বিয়েবাড়ির ভোজ খাওয়া হয়নি, তো আশা করি আমরা সবাই, ভারতীয় জনতা পার্টির সবাই। না, আজকে তো আমাদের বৈঠক আছে, আমাদের সম্মানীয় সুনীল বানসালজি এসেছেন, এবং সমস্ত সম্মানীয় জেলা প্রেসিডেন্ট এবং সমস্ত যারা আমাদের পদাধিকারী আছেন সিনিয়র, তাদের আজকে এখানে বৈঠকে থাকতে হবে। সুতরাং আমরা আজকে সেখানে যেতে পারবো না, যাবার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি সত্যি ভীষণ খুশি, এবং আই উইশ বোথ অফ দেম অল দ্য বেস্ট। দেখুন, আমরা খবরের দুনিয়ায় যারা থাকি, দিলীপ ঘোষের বক্তব্যে আমাদের নজর থাকে, কারণ তিনি কিছু কিছু সময় যে বক্তব্য রাখেন তাতে বিরোধী পক্ষ, মানে বিশেষ করে শাসক দল যারা রয়েছেন, তারা তাদের রিয়াকশন দেন, তারা তাদের প্রতিক্রিয়া জানান, বিক্ষোভ প্রকাশ করেন। কিন্তু দিলীপ ঘোষের যখন বিয়ে হচ্ছে তখন মানে তৃণমূলের পক্ষ থেকে কি রিয়াকশন নিশ্চয়ই আপনার জানার আগ্রহ রয়েছে। দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্টও হচ্ছে। আর এবার যার পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি, তিনি তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তিনি কি লিখেছেন? অনেক অভিনন্দন, মন থেকে খুশি হয়েছি, নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে গোলাপ তুলে দিই, ভালো থাকুন দুজনে। আমি শুভেচ্ছা জানিয়েছি এবং আমি এখনো শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালো খবর। দিলীপদা বঙ্গ রাজনীতির খুব মিষ্টি একটা ক্যারেক্টার। উনি মাঝে মধ্যে একটু উগ্র হয়ে যান, হাতে তরোয়াল নিয়ে নেমে পড়েন, কিন্তু আমরা আশা করি নতুন বৌদি এসে তার হাতে গোলাপ তুলে দিতে পারবেন, তার মনের বিকাশ ঘটাতে পারবেন, এবং তিনি তার উগ্রতা কমিয়ে তাকে স্নিগ্ধতার পথে আনতে পারবেন, এই বিশ্বাস আমরা রাখি। এবং ফাইনালি দেখুন, মানে যে কোনো মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটাকে প্রত্যেকে রেসপেক্ট করা উচিত। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারছি যে বিজেপিরই একটা অংশ চান না তিনি বিবাহিত হোক, সংবাদে প্রকাশ, আমি বাস্তবটা বলতে পারবো না। যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে খুবই খারাপ ব্যাপার। মানে দিলীপ বাবুকে রাজনীতিতে কাটি করলেনই সবাই, এখন তার ব্যক্তিগত জীবনেও কাটি করার চেষ্টা করছেন। দ্যাট ইজ নট ফেয়ার। আমরা দিলীপ বাবুকে শুভেচ্ছা জানাই, রিঙ্কু দেবীকে শুভেচ্ছা জানাই, তাদের নতুন জীবন খুব ভালো হোক। অন্যদিকে অসিত মজুমদার, সুজন চক্রবর্তী, তাদের কাছ থেকেও আমরা জানতে চেয়েছিলাম তারা কিভাবে দেখছেন বিষয়টি, শুনবো। দিলীপ দা বঙ্গ রাজনীতির সিনিয়র লিডার, যদি এটা সত্যি ঠিক হয় শুভেচ্ছা রইল, তার সাংসারিক জীবন সুন্দর কাটবে এবং তিনি রাজনীতিতেও এগিয়ে যাবেন, শুভেচ্ছা রইল। ভালো তো, দিলীপ ঘোষ বিয়ে করতে চলেছেন, ভালো তো, ওনার ইচ্ছে হয়েছে, সুযোগ হয়েছে, আগেও তো ইচ্ছে হয়নি, হয়তো সুযোগ হয়নি, কিন্তু এ নিয়ে আমার প্রতিক্রিয়া দেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা কি বলছেন, শুনবো। শুভেচ্ছা আমাদের বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক নেতাদের, আমরা তো তাদের দর্শনের বিরুদ্ধে কথা বলি কিংবা তাদের কাজের বিরুদ্ধে কথা বলি, কারোর
প্রতি আমাদের ব্যক্তি সে ক্লেশ কিছু নেই। ফলে তিনি তার ব্যক্তিগত জীবনে যদি কোনো ডিসিশন নিয়ে থাকেন, এটা নিশ্চয়ই তার ব্যক্তিগত। শুভেচ্ছা অভিনন্দন সবসময় থাকবে। কিছু তথ্য এবার আপনাদেরকে দেবো। বেশি বয়সে বিয়ে নিয়ে এখন আলোচনা কিন্তু চলছে। চলুন কিছু বিষয় একটু ফিরে দেখা যাক, মানে ইতিহাসকে একটু আমরা ফিরে দেখি আর কি। ইভি রামাস্বামী পেরিয়ে 70 বছর বয়সে 32 বছরের মহিলাকে বিয়ে। বি আর আম্বেদকর 57 বছর বয়সে 39 বছরের ডক্টর শারদা কবিরকে বিয়ে করেছেন। করুণানিধি নিজের চেয়ে 42 বছরের ছোট রাজাথি আম্বালকে বিয়ে করেন। অন্যদিকে দিগ্বিজয় সিং 67 বছর বয়সে হাঁটুর বয়সী সাংবাদিক অমৃতা রায়কে বিয়ে করেন। লক্ষণ শেঠ 77 বছর বয়সে 42-এর মানসী দেখে বিয়ে করেছেন। সৌমেন মিত্র 54 বছর বয়সে বিয়ে করেন শিখা মিত্রকে। প্রিয়রঞ্জন দাস মুন্সী, কিছুক্ষণ আগে সুকান্ত মজুমদারের মুখে আমরা যার কথা শুনছিলাম, 50 পেরিয়ে বিয়ে করেন দীপাকে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বেশি বয়সে বিয়ে করেন নয়নাকে। এবার একটু মুর্শিদাবাদের দিকে নজর রাখি। সেখানে হিংসা কবলিত এলাকায় সেট ধুলিয়ানের ডাক বাংলোয় পরিদর্শন বিশেষ তদন্তকারী দলের। সরাসরি মুর্শিদাবাদে নজর রাখছি আমরা, যেখানে অশান্তি ছড়িয়েছিল, একেবারে হিংসা কবলিত এলাকা, সেখানে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল ইনভেস্টিগেশন টিম ধুলিয়ানের ডাক বাংলোয় পরিদর্শন করছেন এই মুহূর্তে বিশেষ তদন্তকারী দল। শামশেরগঞ্জে সেই হিংসা বিধ্বস্ত এলাকা যেখানে অশান্তির ছবি সামনে এসেছিল, সেইখানে সেটের টিম পৌঁছে গেল। ডাকবাংলোয় পরিদর্শন করছে বিশেষ তদন্তকারী দল ধুলিয়ানের ডাকবাংলোয়, যেখানে অশান্তির ছবি বারংবার করে সামনে এসেছিল মুর্শিদাবাদের, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। হিংসা কবলিত এলাকায় সেট পৌঁছলো। কৌশিকের সাথে কথা বলতে চাইবো, আমাদের রিপোর্টার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। আমি কৌশিকের কাছ থেকে জানার চেষ্টা করবো যে কৌশিক, টিম তো পৌঁছলো, তারা কোন কোন বিষয়গুলি, বিশেষ করে কোন কোন জায়গাগুলো তারা খতিয়ে দেখছে? দেখো, আজ সকালেই কিন্তু ফরেন্সিকের যে টিমটি সিটে পৌঁছেছে, তারা প্রথমেই কিন্তু আজকে যে ধুলিয়ানের যে 42 নম্বর রেলগেট সংলগ্ন এলাকা ছিল ডাকবাংলা মোড়ে, সেই এলাকায় যায় এবং সেই স্টেশনের ভিতরে যে পাথর বা কাঁচের বোতল বা বিভিন্ন বোতল ছোড়া হয়েছিল, সেই সব বোতল সামগ্রী খতিয়ে দেখে এবং এর পাশাপাশি যে ধুলিয়ান ডাকবাংলা মোড় 12 নম্বর জাতীয় সড়কের উপর যে শামশেরগঞ্জ থানার যে ট্রাফিক কন্ট্রোল রুম ছিল, সেই ট্রাফিক কন্ট্রোল রুমেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেখানে এই আগুন ধরানোর ক্ষেত্রে কি দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল সেই সব জিনিস যেমন খতিয়ে দেখছে এবং সেখানে যেসব পাথর ছোড়া হয়েছিল, সেই পাথর বা অন্যান্য বোতল সামগ্রী বা যে কিছু জিনিস সামগ্রী ছোড়া হয়েছিল, শুধুমাত্র যে ইট বা পাথর ছোড়া হয়েছিল এমনটা নয়, কাঁচের কিন্তু বোতল ছোড়া হয়েছিল এবং সেই সব বিভিন্ন ধরনের বোতল রয়েছে, যেমন মদের বোতল বা অন্যান্য সামগ্রী বোতলও রয়েছে। সেই সব বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং সেই সব সামগ্রীগুলো কোথা থেকে এসেছে সেই সব যেমন দেখা হচ্ছে এবং সেই সব নমুনাগুলি সংগ্রহ করা হচ্ছে এবং এর পাশাপাশি সেখান থেকে যে হিংসা কবলিত অন্যান্য জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, সেই সব আগুন ধরার প্যাটার্ন কোন, সেই নজর রাখো। ধন্যবাদ। সিট তো পৌঁছলো, কিন্তু তার পাশাপাশি মালদায় নজর রাখবো, তার কারণ জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল বৈষ্ণবনগরে ঘর ছাড়াদের সঙ্গে কথা বলবে এনএইচআরসি। পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রকে রিপোর্ট দেবে এনএইচআরসি। যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি মুর্শিদাবাদের পথে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল নেতৃত্বে কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার 3 দিনের সফরে হিংসা কবলিত এলাকা খতিয়ে দেখবেন এবং কথা বলবেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। রাজ্যে হিংসায় আক্রান্ত মহিলারা উদ্বিগ্ন। জাতীয় মহিলা কমিশন হিংসার জেরে মুর্শিদাবাদ থেকে একাধিক মানুষ আশ্রয় নিয়েছে মালদার বৈষ্ণবনগরে। পার্লালপুরের ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গে কথা বলবেন কমিশনের প্রতিনিধিরা। তবে আরেকটা বিষয়ও আপনাদের জানিয়ে রাখতে চাইব, মুখ্যমন্ত্রীর অনুরোধ উড়িয়েই কিন্তু হিংসা কবলিত এলাকায় রাজ্যপাল যাচ্ছেন। প্রথমে যাবেন মালদার বৈষ্ণবনগরে, তার কারণ মুর্শিদাবাদ থেকে যারা ঘর ছাড়া, যারা নদী পেরিয়ে একেবারে মালদা বৈষ্ণবনগর এসেছেন, তাদের সঙ্গে দেখা করবেন। তারপর মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকায় যেতে চান আনন্দ বোস। গতকাল ঘর ছাড়াদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার। হিংসা কবলিত এলাকা চাক্ষুষ করতে চান বলে জানান রাজ্যপাল, যদিও এখনই উপদ্রুত এলাকায় না যেতে রাজ্যপালকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মন্ত্রী শশী পাজা কি বলেছেন এনএইচআরসি টিম পৌঁছানো নিয়ে শুনবো।
উত্তরপ্রদেশে এত বড় ঘটনা হয়ে গেল, একটি মেয়ে তাকে মানে স্বয়ং প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রে সেখানে একজন মহিলার সঙ্গে যেভাবে 7 দিন ব্যাপী 23 জন মিলে গণধর্ষণ করেছে, সেই বর্বরতাটা দেখেও জাতীয় মহিলা কমিশনের টনক নড়েনি কিংবা তারা সেই ইঙ্গিতটা পায়নি। আর এখানেও আসার উদ্দেশ্য এই বিভিন্ন এজেন্সিস, বিভিন্ন কমিশনসের উদ্দেশ্যই এটা থাকে যে নির্বাচন কেন্দ্রিক কাজটা আমাদের এবার উঠে জাগতে হবে। ফলে এটা খুব দুর্ভাগ্যজনক। আর আবারও একই কথা বলি যে একটা ন্যারেটিভটাকে এস্টাবলিশ করার জন্যে কেন্দ্রীয় সরকার এবং সেই রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যত দূর যেতে পারে সেগুলো আমরা দেখছি। দলীয় সভাপতি নির্বাচন চূড়ান্ত করতে নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠক। বিজেপি শীর্ষ নেতৃত্বের বৈঠকে জাতীয় সভাপতি ছাড়াও বিভিন্ন রাজ্য সভাপতিদের নাম চূড়ান্ত করা এবং মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়েও আলোচনার সম্ভাবনা। শুক্রবার বৈঠকে থাকবেন জেপি নাড্ডা, অমিত শাহ, রাজনাথ সিং ও বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক BL সন্তোষ। বাজেয়াপ্ত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির বিপুল সম্পত্তি, শেয়ার, জমি সহ প্রায় 800 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। 2011 সালে জমি দুর্নীতি মামলায় নাম জড়ায় জগনমোহনের। ঘটনার তদন্ত শুরু করে সিবিআই, পরে আর্থিক দুর্নীতি মামলায় তদন্ত শুরু করে ইডিও। সেই মামলাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর সম্পত্তি বাজেয়াপ্ত কেন্দ্রীয় এজেন্সি। দিল্লির সিলামপুর এলাকায় ছুরির হামলায় কিশোরের মৃত্যুতে তুলকালাম। দোষীদের গ্রেফতারির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মামলা রুজু করে তদন্তে দিল্লি পুলিশ। অপরাধীদের ধরতে বিশেষ তদন্তকারী দল গঠন।